আছি এখন। জি ভাইয়া, লাইভ স্টার্ট হয়েছে, আমরা শুরু করতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। সো আমরা চলে আসলাম আমাদের রেগুলার সেটআপে, আমাদের রেগুলার ক্লাস যেটা আছে আজকে। এবং আজকে কিন্তু আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করব, যদিও আজকের ক্লাসটা এন্টায়ারলি ডিপেন্ডস অন দ্য ডিসকাশন। অর্থাৎ আজকের ক্লাসটা হচ্ছে এমন একটা ক্লাস যেখানে তুমি আর আমি মিলে আমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং পার্ট আছে সেটার একটা মোটামুটি কি করব, ডিসেকশন করব, কাটাকাটি করব। ঠিক আছে? অর্থাৎ দেখব এই কাটা ছেঁড়ার মাধ্যমে আমাদের রাইটিং পার্টে কেমন মার্কস আছে, রাইটিং পার্টে কি ধরনের টপিকস আসবে অ্যাকর্ডিং টু শর্ট সিলেবাস ফর এইচএসসি 2022। সো খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে আমাদের আজকে। এবং তোমাদের সাথে ডিরেক্ট আমরা কি করবো আজকে, তোমাদের কমেন্টস থেকে শুরু করে তোমাদের যে পিন পয়েন্ট প্রবলেম গুলো, সেই প্রবলেম গুলো দেখার চেষ্টা করব। সো একটু তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও, এন্ড আমিও একটু অপেক্ষা করি যাতে করে তোমরা একটু ধীরে ধীরে ক্লাসে আসো। বিকজ আমি যদি এখানে কোশ্চেন করি যে তোমাদের রাইটিং পার্টে কি কি আছে, আমি বোধহয় সবার কাছ থেকে একদম খুব ভালো অ্যান্সার পাবো কিনে সন্দেহ আছে। তার কারণ হচ্ছে অনেকে এখনো এইটা জানে না যে তাদের রাইটিং পার্টে কোন কোন টপিকস আছে বা কি কি বিষয়ের উপর তাদেরকে লিখতে হবে, এবং রাইটিং পার্টটা কেন এইবারের এইচএসসি 2022 ব্যাচের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি পরীক্ষা হয়, এখন এটা বলতে পারো যে ভাইয়া যদি পরীক্ষা হয় এটা দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন? আসলে আসলে ভাইয়া যে জিনিসটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে কিছুদিন ধরে একটা রিউমর বা আমরা বলতে পারি গুজব চলে আসছে যে পরীক্ষা নাকি শুধুমাত্র গ্রুপ সাবজেক্টের উপরই হবে। সো এই গুজবটা কি সত্য না মিথ্যা ভাইয়া নিজেও জানি না। সো যেখানে আমি শুধু এই জিনিসটাই তোমাদেরকে অ্যাড করতে চাই যে যদি পরীক্ষা হয় তাহলে ইংলিশ ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপারের রাইটিং পার্টের উপর তোমাদের অনেক বেশি মনোযোগ দিতে হবে যদি তোমরা ভালো করতে চাও। আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে আমরা দেখবো যে আমাদের লেখাটাকে আমরা কিভাবে উন্নত করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়ালাইকুম আসসালাম যারা জয়েন করেছো। আলহামদুলিল্লাহ সুস্থতার পথে আছি, ফ্রি হ্যান্ড রাইটিং এ পিছিয়ে আছি, কিছু সাজেশন দেন, বার্ষিক পরীক্ষা নিয়ে বলেন, সব কিছু নিয়ে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য। সো তোমরা রেডি থাকলে আমাকে একটু লাভ রিয়েক্ট দাও যে না আমরা ঠিক আছি আলহামদুলিল্লাহ, দেন হচ্ছে আমরা হচ্ছে আজকের ক্লাসটা খুব সুন্দর করে শুরু করে দেবো। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের প্রথম যেই এজেন্ডাটা আজকের ক্লাসের সেটা হচ্ছে যে এই যে রাইটিং পার্ট, এই রাইটিং পার্টে আসলে কি কি আছে, এবং ভাইয়া কেন বললেন যে রাইটিং পার্টটা তোমাদের জন্য, রাইটিং পার্ট উইল প্লে an vital role or an important role rather, আমরা এটা বলতে পারি যে will play an important or essential বা essential basically essential role. ওকে, সো কেন এই কথাটা, এই জিনিসটাই আজকে আমরা দেখবো যে কেন রাইটিং পার্ট এত ইম্পর্টেন্ট বা এসেনশিয়াল রোল হিসেবে কাজ করবে। তাহলে তোমাদেরকে আমি একটু গুরুত্বপূর্ণ জিনিসটা দেখানোর আগে আমি আগে একটু জানতে চাই তোমরা কি কেউ বলতে পারবা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে কি কি আছে? তোমাদের কাছে যে বড় করে কোশ্চেন মার্ক দিলাম যে কেন হবে, সেটা আজকে ভাঙবো, ব্যাখ্যা করব এবং তোমাদেরকে একটা কমফোর্ট জোনে নিয়ে আসবো। তোমরা কেউ কি বলতে পারবা ইংলিশ ফার্স্ট পেপারে কত মার্কস আছে রাইটিং এর? এক ধাক্কায় একটু অনুমান করে কমেন্ট বক্সে প্লিজ আমাকে একটু বলো যে ইংলিশ ফার্স্ট পেপারে কত মার্কস আছে। ইংলিশ ফার্স্ট পেপারে রাইটিং এ শুধুমাত্র রাইটিং এ কত মার্কস আছে? আমাকে এটা বলো ভাইয়ারা, রাইটিং এ কত মার্কস আছে? আমি একটু কমেন্ট গুলো দেখবো, দেখি কে সঠিক বলতে পারে। তাকে আমি চকলেট খাওয়াবো, তাকে হচ্ছে আমি একটা চকলেট খাওয়াবো, অবভিয়াসলি চকলেট খাওয়াবো। আমি
100% বলে দিচ্ছি খাওয়াবো। দেখি কে বলতে পারে। একজন বলছে 40, সিদ্রাতুল, সুহাদা 40, রাহুল 40, নাজিফা 40, এইচ এন্ড এভরিওয়ান 40, আনিকা 40, ওয়াও। অনন্ত বলতেছে 40, একজন বলতেছে 70, ওয়াও। ফরহাদ উদ্দিন, আমার মনে হয় তুমি অনেক ট্রিকি অ্যান্সার দিছো। নাইস নাইস। এখন ব্যাপারটা হচ্ছে ভাইয়া, এইটা কেমন কথা বলেন? পরীক্ষা কি কোনোটা ভাইবা দেই নাকি? সবই তো রাইটিং এ দেই। কোনোটা আবার আপনি ভাইবা নিতে দেখেছেন কখনো এইচএসসি পরীক্ষা? তোমার হিউমরকে আমি স্যালিউট জানাই, যদি কেউ এরকম কিছু ভেবে থাকো এবং ভেবে থাকো যে এই জন্য আমি অ্যান্সার করিনি, আমি সবার মতো না, আই এম ডিফারেন্ট। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমি বুঝতে পেরেছি তুমি ডিফারেন্ট, এবং তোমাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে একটা কথা বলছি। বেসিকলি তোমাদের রাইটিং পার্টের উপর যে মার্কসটা আছে সেটা 40 না। তোমরা অনেকেই 40 কেন বলতেছো সেটার কারণ আমি জানি, সেটা আমি আজকে ব্যাখ্যাও করব। কিন্তু মূলত 60 মার্কস, কি চোখ কি কপালে উঠে গেল? 60 মার্কস হচ্ছে তোমাদের রাইটিং এর ফার্স্ট পেপারে 60 মার্কস রাইটিং এর। তাহলে বুঝো, আউট অফ 100 60 নাম্বার বা 60 নাম্বার হচ্ছে তোমাদের রাইটিং। কেন রাইটিং বলতেছে এটাকে স্পেশালি? কারণ এগুলো আমাদের বেশিরভাগই ফ্রি হ্যান্ড রাইটিং বা গাইডেড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং বা গাইডেড রাইটিং, যেটাকে আমরা যাই বলি না কেন, সবকিছু মিলিয়ে সেখানে 60 নাম্বার। এখন তুমি বলতে পারো ভাইয়া কোন জায়গাটায় মিস করলাম 20 নাম্বার, একটু বলেন তো দেখি। ভাইয়া সেই দুইটার নামই প্রথমে বলে দিচ্ছি। প্রথমটার নাম হচ্ছে সামারি। সামারিতে তোমাদের জন্য অপেক্ষা করছে 10 মার্কস, এবং এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্রি হ্যান্ড রাইটিং এর মানে একটা পার্ট। তারপরে তোমাদের জন্য আছে ফ্লো চার্ট। ভাইয়া ফ্লো চার্ট ইজ টু ইজি। অবভিয়াসলি ফ্লো চার্ট কঠিন আমিও বলছি না, বাট ফ্লো চার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফার বলে একটা কথা আছে। সো সেই ক্ষেত্রে কারো কারো যদি ইনফরমেশন ট্রান্সফার আসে, তাহলে তার জন্য রাইটিং পার্ট হয়ে যাবে 50 মার্কস। আমি আবারও বলছি, তার জন্য রাইটিং পার্ট হয়ে যাবে 50 মার্কস। প্লিজ যারা যারা ক্লাসটা দেখছো না, রেকর্ডেড অংশটা দেখবা, কারণ তোমাদের মাথাটাকে আজকে ক্লিয়ার করব। না হলে কিন্তু তোমরা রাইটিংটা কুলাতে পারবা না, এবং আমি তোমাকে দেখায় দিব যে রাইটিং এ তুমি যদি মার্কস না পাও তাহলে তুমি কোনোভাবেই শর্ট মানে এ প্লাস পাবা না, 100% এ প্লাস পাবা না, এইটি তুমি পাবা না। তারপরে দেখো পরের যে তিনটা আছে ফার্স্ট পেপারে, রাইটিং এ প্যারাগ্রাফ, এটাতে আছে 15। তাহলে রাইটিং প্যারাগ্রাফ, আমি আর পুরোটা লিখলাম না, শুধু প্যারাগ্রাফ লিখলেও হতো। এখানে আছে 15 মার্কস। আর একটা হচ্ছে আমাদের স্টোরি রাইটিং, এই স্টোরি রাইটিং এ আছে হচ্ছে আমাদের 15 মার্কস। কত মার্কস? 15 মার্কস। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের শেষে আছে ইনফর্মাল লেটার, তার মানে পত্র মিতালি যেগুলো, অর্থাৎ a letter to your friend, a letter to your father or mother or anybody, just formal যেটা না, টিচার বা অন্য কেউ যেখানে থাকে না। সো আলটিমেটলি ইনফর্মাল লেটারের মার্কস হচ্ছে 10। তাহলে এখন একটা জিনিস তুমি একটু খেয়াল করো, প্লিজ একটা জিনিস খেয়াল করো। এখন তোমাদের মাথাটা কি হচ্ছে, খুলছে? যে কোনো বোর্ডের জন্য 100% 50 মার্কস, যে কোনো বোর্ড, কারণ প্রশ্নের প্যাটার্ন একই থাকবে। কেন 50 মার্কস বললাম? কারণ কারো কারো ক্ষেত্রে ফ্লো চার্ট আসবে, কারো কারো ক্ষেত্রে ইনফরমেশন ট্রান্সফার আসবে। তো সেই ক্ষেত্রে এইটা একটা ট্রিকি সিচুয়েশন, যে দেখা গেল ঢাকা বোর্ডে ফ্লো চার্ট আসলো, চিটাগাং বোর্ডে ইনফরমেশন ট্রান্সফার আসলো, দেখা গেল যশোর বোর্ডে ইনফরমেশন ট্রান্সফার আসলো, দেখা গেল সিলেট বোর্ডে ফ্লো চার্ট আসলো। সো এইভাবে সাফল হতে পারে। একই রকম কোশ্চেন যদি না হয়, জাস্ট লাইক 2018, কারণ 2018-এ দুইটা সেট হয়েছিল, যেখানে 4টা বোর্ড একই রকম কোশ্চেন রেখেছে, বাকি 4টা বোর্ড আরেক রকম কোশ্চেন রেখেছে, তবে একই। সো সেখানে মাত্র 2টা কোশ্চেন হয়েছিল। এগুলো যারা তোমরা কোশ্চেন অ্যানালাইসিস করছো, আমার কথার সাথে তোমরা মেলাতে পারবে। এখন তোমরা আমাকে একটা অ্যান্সার দাও। তোমরা অনেকেই বলো রাইটিং নিয়ে অনেক ঝামেলা, আমরা রাইটিং লিখি কিন্তু আমরা মার্কস পাই না। এগুলো হচ্ছে কমন কোশ্চেন। আমি আবারও বলছি, আমরা ভালো লিখছি কিন্তু মার্কস পাচ্ছি না। আমার গাইডেড রাইটিং নিয়ে অনেক ঝামেলা, কারণ আমি ভোকাবুলারিতে অনেক দুর্বল। আমি সেন্টেন্স ঠিক মতো লিখতে পারি না, কারণ সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আমি জানি না। আমি উত্তরগুলো সহ লিখতেছি, কারণ তোমরা এইটুকু লেখো, সেন্টেন্স লিখতে পারি না, ভোকাবুলারি জানি না, পড়তে ভালো লাগে না, মুখস্থ করতে ভালো লাগে না। এগুলো হচ্ছে তোমাদের কমেন্টস। ফ্রিকোয়েন্ট বেসিসে যে কমেন্টস গুলো আমি দেখেছি গত 5 থেকে 7 মাসে এইচএসসি স্টুডেন্টস থেকে, 21, 22 ব্যাচ তোমাদের, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে এগুলো সবচেয়ে কমন জিনিস। এখন আমি তোমাকে বলি যে
এই যে কথাগুলো তোমরা বলো ভোকাবুলারি সম্পর্কে ধারণা নেই, অথবা বলো সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে জানি না, মুখস্থ করতে ভালো লাগে না এই জন্য পড়ি না, কোনো মতো নিজে বানিয়ে লেখার চেষ্টা করি, কিন্তু এই যে তোমরা নিজের অজান্তেই এটা ভুলে যাও যে বানিয়ে লেখো কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যদি কনটেক্সট সম্পর্কে না জানো, তোমার যদি ওই টপিক সম্পর্কে কোনো ধারণা না থাকলে তুমি কি লিখতে পারবা? ধরো আজকে বাংলাদেশে সবচেয়ে বড় যে কথা হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে এই প্রাইস হাইক। এটা কি? সেই প্রাইস হাইক, মূল্যস্ফীতি। তোমরা কি প্রাইস হাইক সম্পর্কে জানো? তোমাদেরকে যদি বলা হয় 5টা লাইন লিখতে প্রাইস হাইক সম্পর্কে, এখন এই মুহূর্তে কমেন্ট বক্সে তোমরা কি কপি পেস্ট করা ছাড়া লিখতে পারবা? তাহলে এইখানেই হচ্ছে প্রবলেমটা। তুমি বলতেছো মুখস্থ করতে ভাল লাগে না তাই আমি পড়ি না, কিন্তু তুমি যখন টপিকটা সম্পর্কে না পড়ো, তুমি যখন কনটেক্সট সম্পর্কে না জানো, তুমি বাবা কিভাবে লিখতে পারবে? তাহলে এই যে একটা জিনিস, এই জিনিসটা কি তোমরা সবাই বুঝতে পারতেছো এখন? তাহলে তোমাদের যে প্রবলেম গুলো তোমরা বলো, প্রথম কথাটা আবারও বলছি, মুখস্থ করতে ভালো লাগে না, মুখস্থ করতে ভালো লাগে না। তারপরে যেটা বলো সেটা হচ্ছে যে রাইটিং পার্ট পড়তে বোরিং লাগে, রাইটিং পার্ট পড়তে বোরিং লাগে। কি লাগে? বোরিং লাগে। আচ্ছা, তারপরে কি বলো? তারপরে বলো হচ্ছে আমি ভোকাবুলারি জানি না, ভোকাবুলারি আমার দুর্বল, ভোকাবুলারিতে দুর্বল, বাট লেখা হচ্ছে ভোকাবুলারি আমার দুর্বল। সেন্টেন্সের স্ট্রাকচার লিখতে পারি না, সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে জানি না, আসলে মানে সঠিকভাবে সেন্টেন্স লিখতে পারি না, সম্পর্কে জানি না। সো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা কি আমি যখন অ্যাটলিস্ট তোমাদের ক্লাসগুলো নিয়েছি, তোমরা আমাকে বলো তো, যদি ক্লাসগুলো তোমরা করে থাকো, এই ক্লাসগুলোতে কি তোমরা প্রায় প্রত্যেকটা জিনিসই কি শুনেছো না? অ্যাপার্ট ফ্রম ভোকাবুলারি, কারণ ভোকাবুলারি নিয়ে সবসময় খুব বেশি বলা হয় না, বাট এই যে বোরিং লাগে তার জন্য বলেছি যে সিনটেক্সট গুলো পড়তে হবে, মুখস্থ করতে ভাল লাগে না তাতে বলেছি যে তোমাকে অ্যাটলিস্ট যে টপিক গুলো দেওয়া আছে রিগার্ডলেস অফ এনিথিং, সেই টপিক গুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করতে হবে, গুগল করতে হবে। তারপরে যখন সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে জানি না, তখন বারবার বলেছি যে সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে জানতে হলে পার্টস অফ স্পিচের পজিশন সম্পর্কে জানতে হবে, পার্টস অফ স্পিচ গুলো কোথায় কখন কিভাবে বসে সেটা জানতে হবে। এই ব্যাপারগুলো কি ভাইয়া বলেছি? আমাকে একটু বলো কমেন্টে, আজকে ডিরেক্ট বলো আমি কি বলেছি, এই কথাগুলো বারবার বলেছি? বলো তো দেখি। হ্যাঁ ভাইয়া, সায়েন্সের সাবজেক্টের থেকেও ইংলিশে কনফিডেন্স আনতে অনেক প্রবলেম হয়, সবাই বোর্ডের নাম বলতেছে, কোনো সমস্যা নেই, বোর্ডের নাম বলতে থাকো। সাইফুডস ভোকাবুলারি পড়বো ভাইয়া, আচ্ছা পড়ো, ভেরি গুড। না না না, আমি শেখার কথা বলছি না, আমার কাছ থেকে শিখেছো কিনা আমি বলছি। ভাইয়া কি ফ্রিকোয়েন্ট বেসিস এই কথাগুলো বলেছি? কেন বলেছি? তার কারণ আজকে জানবো, তার কারণ আজকে বুঝতে পারবা যে কেন এই কথাগুলো ভাইয়া সব সময় বলেছি। ঠিক আছে, জাস্ট সময়টা পার হোক, তোমরা সবকিছু ইজিলি ক্যাচ করতে পারবা। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কি, ধরো আমিও একটা স্টুডেন্ট তোমাদের মতো, আমিও এইচএসসি 22 পরীক্ষার্থী, তোমাদের সাথে আমিও পরীক্ষা দিতে যাব। তাহলে অ্যাজ এ স্টুডেন্ট আমি যখন দেখব আমার 50 মার্কস 100% এরকম লিখতে হবে, হ্যাঁ মাত্র টপিক 4টা, মজার ব্যাপার হচ্ছে টপিক মাত্র কয়টা? 4টা। আর যদি ফ্লো চার্ট অ্যাড করি তাহলে টপিক হয় কয়টা? টপিক হয় 5টা। টপিক হয় কয়টা? মাত্র 5টা। সেই দিক থেকে কিন্তু টপিক খুব বেশি না, বাট মার্কস কিন্তু অনেক। তুমি কি বুঝতে পারছো? 7 নাম্বার, তুমি যদি এই 7 নাম্বারের ভিতরে অ্যাটলিস্ট 50 না পাও, 45 প্লাস না পাও, তুমি কি এ প্লাস পাবা? আমাকে ক্লিয়ারলি বলো, তুমি কি এ প্লাস পাবা? আমি এই জিনিসটাই তোমাদের কাছে একদম চোখের সামনে দেখাতে চাই। আগে দেখো, মুখস্থ করাবো, স্ট্রাকচার বলবো, এগুলো তো গ্রামার পড়ানোর সময় বারবার বলেছি, আবার বলবো, আবার দেখাবো, কিন্তু এই জিনিসগুলা কি চোখে পড়তেছে তোমাদের? তুমি দেখো তোমার কাছে কি কি অপশন বাকি থাকে। তোমার কাছে ফার্স্ট পেপার অপশন বাকি থাকে এমসিকিউ, যেখানে মার্কস হচ্ছে কত? যেখানে মার্কস হচ্ছে 0.5 করে। তার মানে ডিফিকাল্টি শুধু বাড়তেছে, কমতেছে না। 10টা সঠিক উত্তর দিলে 5 নাম্বার তুমি পাবা। তোমার কাছে এরপরে নাম্বার থাকবে হচ্ছে কোশ্চেন অ্যান্সার। কোশ্চেন অ্যান্সারে তোমার মার্কস হচ্ছে 5x2, তার মানে তোমার মার্কস হচ্ছে 10। তার মানে প্রতিটা সঠিক উত্তর দিতে পারলে তুমি 2 করে পাবা, সেখানে তোমার 10 মার্কস তুমি আদায় করবা। আচ্ছা, এছাড়া তোমার কাছে কি আছে? ক্লোজ টেস্ট। ক্লোজ টেস্ট একবার আছে, কি একবার আছে উইথ ক্লুজ। উইথ ক্লুজের নাম্বার কিভাবে আছে জানো? তোমরা কি জানো উইথ ক্লুজের নাম্বার আছে এইরকম যে 0.5 × 10, তার মানে আবারও সেই 5।
আরেকটা আছে উইদাউট ক্লুজ, যেখানে কোনো প্রকার ক্লু দেওয়া থাকবে না, সম্পূর্ণ তোমার জ্ঞানের উপর ভিত্তি করে ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতা মানে নির্ভর করবে সেখানে মার্কস পাওয়ার জন্য। তাহলে সেখানে আছে 10, একটু বুঝো দেখো, সেখানে আছে 10। আরেকটা আছে রিঅ্যারেঞ্জিং, কি আছে আরেকটা? রিঅ্যারেঞ্জিং বা রিঅ্যারেঞ্জ, সেখানে মার্কস আছে 10। এই হচ্ছে তোমার বাকি 15, 20, 30, 40, এই যে হচ্ছে তোমার 40 মার্কস। একটু দেখো, একটু তোমার চোখটা খুলে ভাবো, তুমি কি এই 40 মার্কস থেকে 100% অ্যাসিওরেন্স রাখতে পারো যে তুমি 37 বা 38 পাবাই? আমাকে বলো, পাওয়াটা কি অসম্ভব ভাইয়া? এইভাবে বলছেন যে না, পাওয়াটা কখনোই অসম্ভব না, কোনো কিছুই অসম্ভব না পৃথিবীতে। অর্থাৎ তোমারও এখানে 40 থেকে 37 বা 38 পাওয়াটা অসম্ভব কিছু না। কিন্তু এইভাবে কি কখনো ভেবে দেখছো যে ভাইয়া এইখান থেকে আমাদেরকে 37, 38 পেতেই হবে? কেন? কারণ সেই যে 60 মার্কস, এখানে যদি তুমি অ্যাটলিস্ট কত না পাও, অ্যাটলিস্ট তুমি 45 না পাও, তাহলে তুমি 80 ফিল আপ করতে পারবা না। কারণ এখানে যদি 45 পাও, তাহলে 80 ফিল আপ করতে তারপরেও তোমার কি লাগবে? 35 লাগবে। ব্যাপারটা কি বুঝতে পারতেছো আমার কথাটা, বা আমার কথার উদ্দেশ্য কি তোমরা বুঝতে পারতেছো? বলো, আজকে কি 3 ঘন্টা হবে নাকি ক্লাস? ভাইয়া শরীরটা খুব বেশি একটা ভালো না, তো ভাইয়া চেষ্টা করতেছি যতটুকু পারি ক্লাস নেওয়ার, ঠিক আছে? তো একটু বোঝার চেষ্টা করো, পেতে পারি ভাইয়া, প্রচুর প্র্যাকটিস করতে হবে। 40 পাবো ইনশাল্লাহ, ভেরি গুড, মে আল্লাহ ব্লেস আস অল। আল্লাহ আমাদের সবার যে আশাটা আছে পূরণ করুক। সো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে পেতে পারলে ভালো, আর না পারলে অনেক 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 প্রবলেমে পড়ে যেতে হবে। তাহলে একটা সিম্পল জিনিস দেখো, একটা সিম্পল জিনিস দেখো, পরীক্ষা দিতে যাওয়াটার আগে যদি আমরা একটু মাইন্ডটা রিফ্রেশ করে যেতে পারি যে আমার কি কি আসবে, কেমন আসবে, কি দিতে হবে, তাহলে কিন্তু আমার জন্য খুব বেশি কঠিন হয় না। প্রস্তুতি নেওয়াটা খুব আহামরি কোনো কিছু না, শুধুমাত্র সঠিক এবং দূরদর্শী সিদ্ধান্ত লাগবে। তাহলে এখানে আমার প্রশ্ন হচ্ছে, এই 60 মার্কস আমি কিভাবে হ্যান্ডেল করব? এই 60 মার্কস থেকে আমি পটেনশিয়ালি কত পেতে পারি? এই 60 মার্কস থেকে পটেনশিয়ালি আমি 50+ ইজিলি পেতে পারি। কিভাবে ভাইয়া? ধরো তুমি প্যারাগ্রাফে পাচ্ছ, এই লাল কালির মার্কসটা হচ্ছে তুমি পাচ্ছ অ্যাজ এ স্টুডেন্ট 13, তুমি স্টোরি রাইটিং এ পাচ্ছ 12, তুমি ইনফর্মাল লেটারে পাচ্ছ 8, কত হলো? 8, 12, 20, 20 আর 13 কত? 33, তাই না? আচ্ছা, 33 এখানে মার্কস। ফ্লো চার্ট ভালো করে লিখতে পারলে, ইনফরমেশন ট্রান্সফার সঠিক করে লিখলে 10 আউট অফ 10 পাওয়াটা কোনো অস্বাভাবিক কিছু না। তাহলে কত হলো? 43। সামারিতে কি তুমি 7 পাবা না? সামারিতে কি 7 পাওয়াটা খুব কঠিন? সামারিতে কি 7 পাওয়াটা খুব কঠিন? একদমই কিন্তু কঠিন না। তাহলে একটা জিনিস কিন্তু তুমি দেখতেই পাচ্ছ, কি দেখতে পাচ্ছ? আচ্ছা, একজন বলতেছে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 বলতেছি, আমি দেখতেছি, আমি বলতেছি, জাস্ট একটু ওয়েট করো। প্লিজ চেক দ্য হোয়াট, প্লিজ চেক দ্য মিস্টেকস। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অলরেডি 4টা 5টা বাক্য লিখে ফেলছে তাফিম আকিব, থ্যাংক ইউ ভেরি মাচ, আই উইল চেক দ্য মিস্টেক। আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাজাইল স্টুডেন্ট, থ্যাংক ইউ। আচ্ছা, আমি এটা নিয়েও কথা বলবো। আমাকে একটু বলো, আমি এই মার্কসটা পেলে আমি কত পাবো বাবা? আমি 100% 50 পাবো। প্লিজ একটু বুঝো, একটু দেখো, কল্পনা করো, মাইন্ড ম্যাপিংটা করে ফেলো। আজকের ক্লাসটা এই জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক কিছু শিখো। মাইন্ড ম্যাপিং না করতে পারলে কিছু করার নেই। তুমি ফিন্যান্স পড়তে গিয়ে মাইন্ড ম্যাপিং করো, তুমি হিসাব বিজ্ঞান পড়তে গিয়ে মাইন্ড ম্যাপিং করো, তুমি ফিজিক্স পড়তে গিয়ে মাইন্ড ম্যাপিং করো, ম্যাথামেটিক্স পড়তে গিয়ে মাইন্ড ম্যাপিং করো, ইংলিশ পড়ার ক্ষেত্রেও জাস্ট মাইন্ডের একটা কি করো, একটা পরিকল্পনা বানায় নাও, দেখবা যে সবকিছু ইজি হয়ে যায়। তাহলে আমি কিন্তু এখানে +1ও ধরি, মানে 8 পাওয়াটাও অস্বাভাবিক কিছু না। সামারি রাইটিং এ 8 পাওয়াটাও অস্বাভাবিক কিছু না, অনেকে 9ও পাবে, এটাও শিওর থাকো। তাহলে সেই ক্ষেত্রে 50+1 এইভাবে চিন্তা করলাম যে 51, কি করলাম? 51। এখন এখানে যদি 51 পাই, তাহলে আমার এ প্লাস কে আটকে রাখবে। তাহলে এখানে আউট অফ 40 আমি যদি চিন্তা করি, আমার মার্কস কাটার মতো অবস্থা আছে শুধুমাত্র এইটাতে, এই টপিকটাতে শুধুমাত্র আমাকে মার্কস কাটতে পারবে। এছাড়া এই 4টা টপিকের কোনো একটা টপিকে একটা মাত্র মার্কস কেটে নেওয়ার ক্ষমতা কোনো টিচারের নেই, উইথ ডিউ রেসপেক্ট। মানে ইচ্ছা করে কোনো টিচার তোমার মার্কস এই 4টা অপশনে কাটতে পারবে না। তাহলে ব্যাপারটা কত ইজি হয়ে গেল না?
ব্যাপারটা ইজি হয়ে গেল না? আমি একটু কালারটা চেঞ্জ করি, টু চেঞ্জ দ্য ফ্লেভার। সো শুধুমাত্র কোশ্চেন অ্যান্সারে তোমার মার্কস ধরো অনেকেই বলে 10-এ 6 দেয়, 10-এ 5 দেয়, গিব্বা মেপে নাম্বার দেয়, এইটা দেয় সেইটা দেয়, অনেক কাহিনী। সেই কাহিনী আমরা নাই যাই, আমরা ধরলাম এখানে আমি 8 পেলাম, তারপরেও কি আমি 38 পাচ্ছি না? কেন? কারণ এখানে যদি আমার বাকিগুলোতে ফুল মার্কস পাওয়া সম্ভব, ফুল মার্কস পাওয়া সম্ভব, তাহলে ইংলিশ ফার্স্ট পেপারে যে কথাটা আমরা বলি যে 90 পাওয়া সম্ভব, তাহলে দেখো তো ভাইয়া, তো তোমাকে দেখাই দিলাম রাস্তা। 90 পাওয়াটা কি খুব কঠিন কিছু? তুমি এরকম মার্কস পাও, তুমি তো এই যে 89 পেয়ে গেছো, 89 তুমি পেয়ে গেছো। এখন একটু বাস্তবতায় আসি, এখন একটু বাস্তবতায় আসি। বাস্তবতা কি ভাইয়া? বাস্তবতা শেখাবেন? না, বাস্তবতা শেখাবো না, জাস্ট চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিব যে এই ঘটনাটাই কঠিন হয়ে যেতে পারে তোমার জন্য যদি তুমি সঠিক প্রস্তুতি না নাও। কেমন ভাইয়া? কি বলতে চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন? ভাইয়া, একটা প্যারাগ্রাফে আউট অফ 15 13 যদি পেতে হয়, তোমাকে জানতে হবে এই প্যারাগ্রাফটা কিভাবে লিখতে হবে, এবং এই প্যারাগ্রাফটা কেমন ধরনের একটা প্যারাগ্রাফ হতে যাচ্ছে, কি লিখতে হবে, এগুলো নিয়ে ভাইয়া একটু পরে বলবো। সো তুমি যদি মনে করো যে পরীক্ষার আগে প্রস্তুতি না নিয়ে তুমি একটা প্যারাগ্রাফ লিখলেই তুমি 13 পাবে, এটা তুমি আশা রেখো না। এটাতে মানে তোমাকে আমি শুধু শুধু আশা দিয়ে তোমাকে ইয়া করবো না, এটা কখনোই হবে না। তাহলে কি করতে হবে? অবশ্যই আমাকে কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে, যাতে করে আমি অ্যাটলিস্ট 13 পর্যন্ত পৌঁছাতে পারি। কেউ কেউ আবার 14 পাবে, কিন্তু সেটা অন্য হিসেব। স্টোরি রাইটিং এ 12 পেতে হলে তোমার স্টোরিটা অবশ্যই কি হতে হবে? মানসম্পন্ন হতে হবে। স্টোরির একটা বিগিনিং যেমন দেওয়া থাকে, স্টোরিটার এন্ডিংও তোমার রাখতে হবে। স্টোরিটার সাপোর্টিং সেন্টেন্স গুলো, অর্থাৎ মিডলে যে বাক্যগুলো আছে, সেই বাক্যগুলো তোমাকে সঠিকভাবে সাজাতে হবে। আউট অফ কনটেক্সট স্প্যামিং টাইপের জিনিস লিখে তুমি কখনোই মার্কস পাবা না। ফর এক্সাম্পল, আ ফ্রেন্ড ইন নিড, আ ফ্রেন্ড ইন ডিড, এই টাইপের যে গল্পগুলো আছে, ইসপের গল্প, এসপস ফেবল, এই টাইপের গল্প যদি তুমি বানিয়ে লেখা শুরু করো, তাহলে কিন্তু তুমি মার্কস পাবা না। হেয়ার এন্ড টর্টয়েস স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস, অথবা থার্স্টি ক্রো, এই টাইপের যেগুলো আছে, এগুলো যদি তুমি বানিয়ে লেখার চেষ্টা করো বা শুরু করো, তারপর গ্রেপস আর সাওয়ার, এগুলো আসছে পরীক্ষায়, এগুলো এইচএসসি পরীক্ষায় আসছে আগে পরে। সো লায়ন এন্ড মাউস, সো এই টাইপের গল্প হঠাৎ হঠাৎ চলে আসে বিভিন্ন বোর্ডে, এগুলো তুমি কখনোই কি করতে পারবে না, এগুলো কখনো বানিয়ে লিখতে পারবে না। ভাই বানিয়ে লিখবো না কেন? বিকজ স্টোরি রাইটিং হচ্ছে ইমাজিনেটিভ একটা রাইটিং, আমার ইমাজিনেশন থেকে আমি লিখবো, আপনি এগুলো কেন বলেন? আমি এই জন্য বলছি, কারণ তুমি যখনই যেই মোমেন্টে তুমি আউট অফ দা বক্স কিছু লিখতে যাবা, এই কাহিনীটাকে সাজাতে গিয়ে, ওই নর্মাল যে কাহিনীটা লোকশ্রুতিতে আছে, জনশ্রুতিতে আছে, আমরা সবাই যেটা জানি যে কিভাবে খরগোশ ঘুমিয়ে পড়েছিল, খরগোশ ঘুমানোর পর কিভাবে টর্টয়েস তার চলার গতিকে একদম না থামিয়ে দীপ্ত পদে চলতেছে চলতেছে চলতেছে, এই ঘটনাগুলো তুমি বানাতে পারবা না নতুন করে। আর যদি বানাতে যাওই, তুমি মিল পাবা না, সেন্টেন্সের স্ট্রাকচার ভুল হবে, গ্রামাটিক্যাল এরর হবে, এভরিথিং হবে। তখন কি মার্কস তুমি 12 পাবা? কোনোদিন না। তখন তুমি 8 9 এরকম পাবা, কারণ অন এন এভারেজ সবাইকে আউট অফ 15 8 দিবে, এটুক শিওর থাকো। যে মোটামুটি লিখতে পারবে 7 8 দিবে, একদম খারাপ না লিখলে ভাই আমি লিখতেই পারি না, আমাকে 8 কেন দিবে? রাইট, ইউ হ্যাভ এ পয়েন্ট। সো এই জিনিসগুলো বুঝো, আগে বুঝো। তাহলে আমি যদি প্রত্যেকটা থেকে আমাদের প্রস্তুতিহীনতা নিয়ে লিখতে মানে মার্কসটাকে কমাতে থাকি, যে আমি প্রস্তুতিহীনভাবে পরীক্ষা দিতে যাবো, তখন তুমি 13তে পাবা সর্বোচ্চ 10 পাও কিনা সন্দেহ আছে। স্টোরিতে 12 পাওয়ার আশাই রেখো না, হয়তো 8 9 সর্বোচ্চ দিতে পারে। ইনফর্মাল লেটারও এরকম উল্টাপাল্টা লিখতে সর্বোচ্চ 5 6 দিবে। তাহলে এখান থেকে যদি 5 থেকে 6 নাম্বার কমে যায় বা 7 নাম্বার কমে যায়, তাহলে এখান থেকে মার্কস কমবে না, এই 50 51 থেকে কমে যাবে। সামারি রাইটিং ধরে রাখছি 7, আমি যা মন চায় তা লিখলাম, সামারি 1 পৃষ্ঠা লিখে দিয়ে আসলাম, অথবা সামারির ভিতর আমি ইচ্ছা মতো কমপ্লেক্স সেন্টেন্স লিখে পেঁচায় টেঁচায় কিছু একটা লিখে দিয়ে আসলাম, আউট অফ কনটেক্সট লিখে দিয়ে আসলাম, 7 দিবে তোমাকে? কোনো দিন দিবে না। প্রশ্নের সঙ্গতি মানে প্রশ্নের সাথে সঙ্গতিপূর্ণ না লিখলে, এখন আর অসংলগ্ন লেখার জন্য, ইরিলিভেন্ট লেখার জন্য নাম্বার দেয় না, ইভেন পাস মার্কের জন্য নাম্বার দেয় না। আমার কথাটা মনে রাখো। তো যারা যারা গুরুত্ব দিচ্ছ না, তারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করো। তাহলে এখান থেকেও যদি 1 2 মার্কস চলে যায়, এখান থেকে 7, ধরো 8 মার্কস চলে গেল,
ফ্লো চার্টও লিখতে গিয়ে তখন তুমি ধুকবে, কারণ তুমি তো ইংলিশ ফার্স্ট পেপার প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাও না। পরীক্ষার আগের রাত্রে পড়েই আমি পরীক্ষায় এক্সেল করব, পরীক্ষায় ফাটায় দিব, এইটা হচ্ছে অনেকেরই মনোভাব। এই মনোভাব এখনো যারা রাখছো এসএসসির মতো, তারা কিন্তু সামনে বিপদের সম্মুখীন হতে যাচ্ছ। কথাগুলো শুনতে ভালো না লাগলেও এই কথাটাই সত্য। ক্লাসে অনেক কিছুই পড়াই, দেখো রেকর্ডেড ক্লাস অনেক কিছু, বাট আজকের এই কথাগুলো একটু অনুভব করো, আজকের এই কথাগুলো নিজের হাতে কলমে নিজে বুঝো, যে আসলেই তো যদি আমি না প্রস্তুতি নিয়ে যাই, আমি কিভাবে আশা করতে পারি যে ইয়েস এভরি টাইম আই উইল ক্র্যাক ইট, এভরি টাইম আই উইল ক্র্যাক ইট, এভরি টাইম আই উইল ক্র্যাক ইট। প্রস্তুতি ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না। সো আলটিমেটলি এখানেও তোমার 2-3 মার্কস এমনি চলে যাবে তোমার নিজের অজান্তেই। যেমন আমাদের মন্ত্রী বলেছেন না যে নিজের অজান্তে আমরা বড়লোক হয়ে যাচ্ছি, ঠিক তেমনি নিজের অজান্তেই তোমার মার্কস চলে যাবে। এরকম করতে করতে যদি মার্কস -10 হয়ে যায়, 51 থেকে বা 50 থেকে যদি তুমি 40 বা 41-এ নেমে আসো, তাহলে আমাকে বলো তো তোমার জন্য তারপরে সিচুয়েশনটা কি? তারপরে সিচুয়েশনটা হচ্ছে বাংলাদেশ। আজকে ইচ্ছা মতো হাসাহাসি করো, হা হা দাও, আমি কিছু বলবো না, কারণ আজকে আমি একদম তোমাদেরকে একদম জিনিসটা দেখাতে আসছি। কারো কাছে ভালো লাগতেও পারে, কিছু মজার কথা বলবো, তাতে তুমি হা হা দিতেও পারো, কোনো সমস্যা নেই, এটা ব্যক্তিগত ব্যাপার তোমার। কিন্তু তুমি নিজে অনুধাবন করো যে তুমি কোন সিচুয়েশনে পড়তে চাও। তুমি কি বাংলাদেশ ক্রিকেট টিমের মতো পড়তে চাও যে ও জিতলে সে জিতলে, এই হইলে সেই হইলে, ওই যে ভারত যেগুলা করতেছিল 2 দিন আগেও, এ জিতলে আমি যাব, ও বেশি জিতলে আমি যাব, ও ওকে হারাইলে যাব, তখন তোমার অবস্থা হবে এইরকম। যখন তুমি আলটিমেটলি প্রস্তুতিহীন ভাবে গিয়ে কোনো মতো 40-41 পেয়ে শুধুমাত্র রাইটিংটাকে সাজাবা আউট অফ 60, তখন তোমাকে এই আউট অফ 40 পেতেই হবে। যদি তুমি ইন্ডিভিজুয়াল A+ এর কথা ভাবো, অনেকেই হয়তো এরকম একটা চওড়া হাসি দিয়ে বলতেছ, ভাইয়া আপনি তো আমার সম্পর্কে জানেনই না, আমি ইংলিশ ফার্স্ট পেপারে 78, 75, 74 পেয়েও সেকেন্ড পেপারে 90 পেয়ে আমি একদম চমক দেখাই দিই সবাইকে, আমি একদম সবাইকে তাক লাগাই দিই। আমি আসতেছি তোমার কাছে, আমি আসতেছি, জাস্ট সেকেন্ড পেপারের সিনারিওটাও আমি তোমাকে দেখাচ্ছি। তাহলে তোমরাই আমাকে বলো যে এইখান থেকে যখন তোমার 40 থেকে 40 পেতে হবে এমন একটা অবস্থা, কারণ তুমি ইন্ডিভিজুয়ালি A+ পেতে চাচ্ছ, তাহলে তুমি নিশ্চয়ই এরকম সিচুয়েশনে যেতে চাও না। তাহলে রাইটিং পার্টের গুরুত্ব কতটুকু এইবার তোমরা আমাকে বলো, ফার্স্ট পেপারে রাইটিং পার্টের গুরুত্ব কতটুকু জাস্ট আমাকে একটু বলো কমেন্টে, আমাকে একটু বলো যদি বুঝে থাকো বা অনুধাবন করে থাকো। আচ্ছা বারবার আটতেছে, তুমি একটু দেখো, অনেকে আটকাচ্ছে না, ওকে, অনেকে আটকাচ্ছে না, সো প্লিজ, ওকে, ভেরি গুড, ওকে। আমি জানি না কে টিচার বা টিচারদের কথা বলতেছি না, আমরা একটু মনোযোগ দেই। ওকে ডান, হ্যাঁ, না পড়েও 13তে 10 পাওয়া, লটারিতে প্রথম পুরস্কার পাওয়া একই কথা, ভেরি গুড, ভেরি গুড, সেম জিনিস সেম জিনিস, গুড। হ্যাঁ, কথাটা হচ্ছে এইটাই, ওকে। এইটাই বাংলাদেশের কাহিনীটা। সো এইটাই তোমাদেরকে বলতেছিলাম ভাই, সত্যি এভাবে ভাবিনি। হ্যাঁ, আমাকে একটু অ্যান্সার গুলো দাও প্লিজ। কোনো সমস্যা নাই, শারিয়ার ভাইয়ের ক্লাসও করো, কোনো প্রবলেম নাই, এই ক্লাসটা রেকর্ডেড করে নিও, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আমাকে একটু বলো তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো? তোমরা কি সিরিয়াসলি পড়াশোনা করতে চাও? আমার কথাগুলো যদি ভালো না লাগে, আমি তোমাকে জাস্ট 2-একটা টিপস এবং কিছু প্যারাগ্রাফ দেখায় চলে যেতে পারবো, স্ট্রাকচার বলে চলে যেতে পারবো। তোমার যদি তাই দরকার হয় আমি সেটাই করব, ভয় দেখাচ্ছি না, স্ক্যারি বিনতেরু ভয় দেখাচ্ছি না, তোমাকে তোমার বাস্তবতাটা দেখাচ্ছি। এবং এটার উদাহরণ হিসেবে একটু ফান হিসেবে ওই যে ইন্ডিয়া বাংলাদেশ ব্লা ব্লা কিছু মানে আউট অফ কনটেক্সট উদাহরণও তোমাদেরকে দিলাম, যে জাস্ট দেখো, পরিকল্পনা করো যে তুমি কি তোমার হাতে তোমার অবস্থানটাকে রাখতে চাও নাকি এমন ভাবে রাখতে চাও। ফার্স্ট পেপারে সবার সর্বোচ্চ কত নাম্বার লাইফে আসছে? রাইট, ভেরি গুড, রাইটিং পার্ট প্লাস পাওয়ার মেইন পয়েন্ট ভাইয়া। সো ব্যাপারটা হচ্ছে সিরিয়াসলি অনেক ইম্পর্টেন্ট, সিরিয়াসলি অনেক ইম্পর্টেন্ট। সো প্লিজ, ইট ইজ হাই টাইম you guys took care of this, took care of your writing skills. তোমাকে তোমার রাইটিং স্কিলস নিয়ে ভাবতে হবে। আমি আছি, আই উইল শো ইউ দ্য প্যাথ, বাট you have to guide yourself. তোমাকেও গাইড করতে হবে তোমার নিজেকে, এই কথাটা মনে রাখো, ঠিক আছে? এই কথাটা মনে রাখো। তাহলে আলটিমেটলি 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 তোমরা এইটুকু বুঝতে পারলে, আমি এখন একটু সেকেন্ড পেপারের সিনারিওতে যাব, প্লিজ একটু মনোযোগ দাও। এই 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 ক্লাসটা তোমার জন্য হতে পারে মেক অর ব্রেক। কেন জানো? কারণ হচ্ছে তুমি এখনো হচ্ছে ভাবতেছো কি করব না করব, আজকের ক্লাসটা তোমাকে দেখাই দিবে যে তুমি কি করতে পারো, তোমার কি করা উচিত এবং তুমি কতটুকু পিছিয়ে আছো, ঠিক আছে? সো প্লিজ একটু একটু মনোযোগ দাও, যারা আসো প্লিজ বলতেছি একটু মনোযোগ দাও। পরের অংশটাই যাই, চলো। তাহলে আমাদের এখনের যে টার্গেটটা সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার। আমরা ইংলিশ সেকেন্ড পেপারের অবস্থাটা দেখব। আমরা সবাইকে একটা কথা শুনতে
সরি একটা কথা শুনিয়ে থাকি এবং একটা কথা বলতে শুনি, সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার মানেই গ্রামার। গ্রামার ভালো পারো, ও মাই গড, ইউ আর দ্য বস। আমিও সেটা বিশ্বাস করি। গ্রামার ভালো জানতেই হবে। গ্রামার ভালো না জানা ছাড়া তোমার আমার পক্ষে পরীক্ষায় ভালো করা সম্ভব না, কারণ আমিও একজন স্টুডেন্ট তোমার মতো। তাহলে মানে আমি তো বলেই নিছি ক্লাসের শুরুতে, আমিও তোমাদের সাথে একজন স্টুডেন্ট, তাই না? তো এখন তোমাকে আগে জানতে হবে যে গ্রামারে কত মার্কস আছে। তাহলে তোমাদের জন্য চোখ খুলে দেওয়ার একটা ব্যাপার, আজকে চোখ খুলে দেই। তোমাদের গ্রামারে অ্যাজ ইউজুয়াল 60 মার্কস আছে। কত মার্কস আছে? 60 মার্কস আছে। তোমাদের রাইটিং এ কত মার্কস আছে? তোমাদের রাইটিং এ আছে 40 মার্কস। কত? 40 মার্কস। ঠিক আছে, তাহলে রাইটিং এ আছে কত মার্কস? 40 মার্কস। গ্রামারে আছে কত মার্কস? গ্রামারে আছে 60 মার্কস। ভাইয়া ওয়াও, কি ইজি! গ্রামারে 60 পাবো, রাইটিং এ হচ্ছে 30 পাবো, 35 পাবো, 95 পেলেই আমি জয়ী। আমারে কে আটকাছে? ওই 75 কি পেলাম, ফার্স্ট পেপারে কি হলো, এগুলো দেখার সময় নাই। ইয়েস, আই ডু রেসপেক্ট ইউর ডিসিশন, আই ডু রেসপেক্ট ইউর ফিলিং এন্ড এভরিথিং, বাট is it really that easy to get 60 marks without practicing? Is it really easy to get 30 plus marks without practicing? এটা হচ্ছে কোশ্চেন। পরীক্ষার আগে রাতে পড়বো, ফার্স্ট ইয়ার এক্সাম হচ্ছে ভাইয়া 19 তারিখ, তাই 18 তারিখ পড়বো, প্রি টেস্ট 25 তারিখ, তাই 24 তারিখ 23 তারিখ রাতে পড়বো। এই পড়া পরে কখনোই তুমি পাশ করা ছাড়া তেমন কিছু পাবা না। এখন তোমার লক্ষ্য যদি পাশ করা হয় তাহলে সেটা অন্য ব্যাপার, সেটা সম্পর্কে আমি কিছুই বলবো না। তাহলে একটু বলি যে রাইটিং পার্টের 40 মার্কসে কিভাবে মার্কস গুলো আছে। তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী, অ্যাকর্ডিং টু ইউর শর্ট সিলেবাস, তোমাদের ফর্মাল লেটার আছে। কি আছে? তোমাদের ফর্মাল লেটার আছে। ভাই ফর্মাল লেটারটা কি? বেসিকলি অ্যাপ্লিকেশন, বাট অ্যাপ্লিকেশন ছাড়াও আরো কিছু ব্যাপার আছে। কমপ্লেইন্ট লেটার আছে। কমপ্লেইন লেটারও একটা ফর্মাল লেটারের ভিতর পড়ে। লেটার টু নিউজ পেপার এডিটর, তার মানে নিউজ পেপারে যে লেটার গুলো লেখা হয় সেটাও কিন্তু ফর্মাল লেটারের ভিতর পড়ে। আবার যদি আমি আরেকটু ব্যাখ্যায় যাই বা বিস্তৃত করি, তাহলে আমরা আরো এক ধরনের অ্যাপ্লিকেশন পাবো, বাট সেটা আমাদের আপাতত দরকার নেই। এই তিনটাকেও যদি আমি চিন্তা করি, এই অ্যাপ্লিকেশন হতে পারে কলেজের প্রিন্সিপালের কাছে, ইউএনওর কাছে, চেয়ারম্যানের কাছে, কমপ্লেইন লেটার হতে পারে কোনো একজন দোকানির কাছে, নিউজ পেপার হচ্ছে এডিটরের কাছে। সো লটস অফ থিংস। অনেকে আস্ক করতেছো ভাইয়া সিভি আছে কিনা? সিভি রাইটিং কারিকুলাম ভিটায় না, এই সিভি রাইটিং এসএসসির জন্য। এসএসসি তেই পড়ে আসছো, সিভি রাইটিংটা এইচএসসি তে নেই, স্পেশালি শর্ট সিলেবাসে নেই, স্পেশালি শর্ট সিলেবাসে নেই। ভাইয়া ফর্মাল লেটারে কত মার্কস বলবেন না? ভাইয়া মার্কস হচ্ছে 10। ভাইয়া আমাদের এরপরে কি আছে? 2 ধরনের প্যারাগ্রাফ আছে। 2 ধরনের প্যারাগ্রাফ। ভাইয়া কম্পোজিশন নেই? না ভাইয়া, তোমাদের কোনো প্রকার কম্পোজিশন আসবে না। ভাইয়া 2 ধরনের প্যারাগ্রাফ কেমন প্যারাগ্রাফ বলে দিচ্ছি। প্রথম প্যারাগ্রাফটা হচ্ছে ডেসক্রিপশন ওয়াইজ, সেটাকে আমরা লিস্টিং প্যারাগ্রাফও বলতে পারি, আবার এটা আরেকটা নাম হচ্ছে ডেসক্রিপশন। সো আলটিমেটলি প্রায় একই রকম দুইটা জিনিস, যদিও দুইটাকে তারা স্ল্যাশ দিয়ে দিয়েছে, তার মানে একই জিনিসই আলটিমেটলি। এখানে মার্কস হচ্ছে 15। কত? 15। আরেকটা প্যারাগ্রাফ লিখতে হবে। ভাইয়া কেমন প্যারাগ্রাফ? সেই প্যারাগ্রাফটা হচ্ছে আলটিমেটলি তোমরা মনে রাখবা কম্পারিজন এন্ড কন্ট্রাস্টের উপর। তাহলে কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট। আরেকটা কিসের উপর আসতে পারে জানো? কজ এন্ড ইফেক্ট। কজ এন্ড ইফেক্ট। ভাইয়া কেমন কি প্যারাগ্রাফ বলবো কেমন প্যারাগ্রাফ, কি প্যারাগ্রাফ, কিভাবে লিখবো সবই বলবো। মার্কস কত বাবা? মার্কস হচ্ছে 15। মার্কস কত? মার্কস হচ্ছে 15। একটু বুঝো ভাইয়া গ্রামারের আইটেম কি কি সেটাই তো আজকে জানলাম না। আজকে একদম শিওর করে জেনে যাও। গ্রামারের আইটেম হচ্ছে প্রিপোজিশন। ভাই প্রিপোজিশনে মার্কস কত? ভাই প্রিপোজিশনে মার্কস হচ্ছে খুব অদ্ভুত, 0.5 into 10। তার মানে মার্কস হচ্ছে মাত্র 5। লিখতে হবে কত? 10টা সঠিক উত্তর। তারপরে ভাই কি আছে? ওই যে স্পেশাল ওয়ার্ড, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, যেগুলো তোমাদেরকে ধরায় ধরায় পড়ানো হয়েছে অনেকবার। তো এই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস আছে, সেখানে মার্ক কত? সেখানেও একই অবস্থা, 10টা সঠিক উত্তর দাও, তারপরে তুমি 5 মার্কস পেতে পারো। তারপরে কি আছে? তারপরে
তারপরে আছে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। ভাই পড়াইছেন? ইয়েস, তোমাদের পড়ানো শেষ, কারণ পুরো গ্রামারটাই তোমাদের পড়ানো শেষ। তবে কমপ্লিটিং সেন্টেন্সে কিভাবে আসবে, এখানে একটা স্বস্তির ব্যাপার আছে। 10টা আসবে, 1 মার্ক করে, তোমার মার্কটা হচ্ছে কত, 10। তাহলে এইখানে একটা স্টুডেন্ট কোনোভাবেই যেন 10 থেকে কম না পায়, অর্থাৎ সবাই যেন আমরা 10-এ 10 পাই, এটা আমাদের লক্ষ্য থাকতে হবে। ভাইয়া রাইট ফর্ম অফ ভার্বস আসবে না? হ্যাঁ অবশ্যই আসবে। রাইট ফর্ম অফ ভার্বস না আসলে আবার পরীক্ষা হয় নাকি? রাইট ফর্ম অফ ভার্বসও কিন্তু জটিল। 0.5 ইন্টু 14 মার্কস হচ্ছে 7। একটু বুঝো প্লিজ, একটু মনোযোগ দাও। যারা যারা ভাবছো যে পরীক্ষার হলে গেলেই একদম নাম্বার পাবো, একটু দেখো জিনিসগুলো বুঝো কিনা। ন্যারেটিভ স্টাইল মানে ন্যারেশন, ভাইস ভার্সাও আছে। আশা করি তোমাদের ন্যারেশনের ক্লাসে তোমাদের আপু দেখাই দিছে কিভাবে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করা যায়, ঠিক আছে? সো সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, যে কোনো বোর্ডে চলে আসতে পারে। মার্কস কত ভাইয়া? 7 মার্কস। মডিফায়ার্স, মডিফায়ার্স এ ভাইয়া কত মার্ক? মডিফায়ার্স এর মার্কটা হচ্ছে 5। কিভাবে আসবে? সেম ওয়েতে 0.5 ইন্টু 10, 5 মার্কস। ওরে বাবা, এখনো শেষ হচ্ছে না ভাইয়া? এখনো শেষ হচ্ছে না ভাইয়া, এখনো শেষ হচ্ছে না ভাইয়া। তাহলে কি করবেন, পরের পৃষ্ঠায় যাবেন? না, পরের পৃষ্ঠায় গেলে ফ্লোটা নষ্ট হয়ে যাবে। তাহলে এখন আছে কানেক্টরস, আমরা একটু বড় করেই লিখি, সেন্টেন্স কানেক্টরস। কানেক্টরসে কি আছে? কানেক্টরসে আছে হচ্ছে একইভাবে তোমাদের 7 নাম্বার, কিন্তু একটু বুঝার চেষ্টা করো। কয়টা উত্তর দিতে হবে? 14টা। বুঝার চেষ্টা করো। সিনোনিম অ্যান্টোনিম ভাইয়া কত মার্কস? ভাইয়া সিনোনিম অ্যান্টোনিমেও 7 মার্কস। ভাইয়া কিভাবে পাবো? এত সহজ। সিনোনিম অ্যান্টোনিম তো অনেক মজার, একদম নাম্বার পাবো। আমিও বিশ্বাস করি তোমরা পাবে, কিন্তু 14টা সঠিক উত্তর দেওয়ার পরে তুমি 7 পাবে। একটু বুঝে নাও তোমার অবস্থাটা কোথায় আছে। পাংচুয়েশন আছে ভাইয়া? হ্যাঁ পাংচুয়েশন আছে। কতগুলো পাংচুয়েশন মার্ক ঠিক করতে হবে? বেশি না, 14টা। তাহলে 14টা ঠিক করলে কত পাবা? 7 পাবা। এই হচ্ছে তোমার 100 মার্ক। এখন যারা যারা এই যে 60 আর 40 দেখে আমাকে চ্যালেঞ্জ করেছিলাম যে কি যে বলেন, আমি তো এগুলো ইজিলি পারবো, তারা এখন কেমন ফিল করতেছো, তারা এখন কেমন বোধ করতেছো, এইটা আমাকে একটু কমেন্টে জানাও। তারা এখন কেমন বোধ করতেছো? ওকে, হ্যাঁ, তারা কেমন বোধ করতেছো? ঠিক আছে। ভাইয়া আপনার অনেক এক্সপিরিয়েন্স, যদি রাইটিং পার্টে একটা লিস্ট দিতেন। ভাইয়া সবসময় একটা কথা বলি, ভাইয়া সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন পড়ো। কি পড়ো? বোর্ড কোশ্চেন পড়ো। আমি বলতেছি, আবারও বলতেছি, তোমাদের বোর্ড কোশ্চেন থেকেই পরীক্ষাগুলো হবে। কোভিড-19 সিচুয়েশনের পরে, পোস্ট কোভিড সিচুয়েশনে কোনো টিচারই এমন কোনো কোশ্চেন করবে না যে বিশাল হার্ড। এই সেই কিছু কলেজে এদিক ওদিক হতে পারে, কিন্তু টু বি অনেস্ট বোর্ড কোশ্চেন অনেক কলেজেই ফলো করবে। সো ইট ইজ বেটার যে 2016, 17, 18, 19 এই সালের বোর্ড কোশ্চেন গুলো ফলো করো প্রত্যেকটা টপিকের জন্য। সেটা যদি হয় প্যারাগ্রাফ রাইটিং তাহলে প্যারাগ্রাফ রাইটিং, সেটা যদি হয় স্টোরি রাইটিং তাহলে স্টোরি রাইটিং, সেটা যদি হয় ফর্মাল লেটার তাহলে ফর্মাল লেটার, সেটা যদি হয় সামারির জন্য কোন টেক্সট আসছে বেশি সেটার জন্যই। আগে এইটা ফিল আপ করো, কোনো এক্সকিউজ নাই। এইখানে তুমি সর্বোচ্চ 12 থেকে 13টা প্যারাগ্রাফ পাবা, এগুলোই ভালো করে পড়ো, দেখবা যে তোমার কনটেক্সট ওয়াইজ হয়ে গেছে। তাছাড়া ভাইয়া এই রাইটিং ক্লাসগুলোর মাধ্যমে দেখাই দিব যে কোন জায়গায় কি রকমের প্যারাগ্রাফ চলে আসতে পারে। যেমন আমাদের একটা ধারণা আছে যে ফার্স্ট পেপারের প্যারাগ্রাফে কোশ্চেন থাকবে, সেকেন্ড পেপারের প্যারাগ্রাফে কি থাকবে, তোমার নরমালি জাস্ট কি দেওয়া থাকবে, জাস্ট হেডিংটা দেওয়া থাকবে, তোমাকে উত্তর দিতে হবে। লিস্টিং প্যারাগ্রাফ কি, ডেসক্রিপশন প্যারাগ্রাফ কি, অথবা কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ কি, এগুলো ভাইয়া বুঝাই দিব। কিন্তু তোমার কাজ হবে এই বোর্ডের কোশ্চেন গুলো দেখা। এইটাও যদি আমি দেখাই দিই, কোনো খুব বেশি একটা তোমার লাভ হবে না। আমি হয়তো বলে দিতে পারবো, এটা বলে দাও আমার জন্য খুব কঠিন কিছু না, 5 মিনিটের ব্যাপার, ক্লাসের ভিতরে বলে দিতে পারবো কি কি প্যারাগ্রাফ আসছে, কোন কোন টপিকে ফর্মাল লেটার আসছে, কোন কোন টপিকে ইমেইল আসছে, কোন কোন টপিকে স্টোরি রাইটিং আসছে। আমার কাছে বই আছে সামনে, বইটা খুলবো, নিব, তোমাদের দেখায় দেখায় বলতে পারবো, অথবা তোমাদের জন্য একটা শীট বানাই দিতে পারবো, বাট ইট উইল নট হেল্প ইউ। তোমাকে এটা কোনোভাবেই, মানে আমি করার পরে তোমার জন্য এটা কখনোই উপকার না, এটা অপকার হবে, এই কথাটা ভাইয়ার মনে রাখো। সো গ্রামার আইটেম হোক, এমসিকিউ হোক, কোশ্চেন অ্যান্সার হোক, প্যারাগ্রাফ রাইটিং হোক, স্টোরি রাইটিং হোক, সামারি রাইটিং হোক, আগে এই বোর্ড কোশ্চেন গুলো সলভ করো। করছো? এই সব বোর্ড কোশ্চেন গুলো সবাই সলভ করছো? কেউ কি বলতে পারবা আমার মনে হয় না? কেন জানি মনে হয় না। তারপরে কি করবা জানো?
তারপরে হচ্ছে ক্যাডেট কলেজ করবা। ক্যাডেট কলেজের যে কোশ্চেন গুলো আসছে 2019 বা 2020 অথবা 2018, কারণ 2020 তো আমরা ধরতে পারি না, 2018-19 ফলো করবা, এইগুলো সলভ করবা। তারপরে হচ্ছে দেশের নর্মাল যে কলেজগুলো আছে, নর্মাল কলেজ বলতে ক্যাডেট বাদে আর কি, যেমন ভিকারুননেসা, যেমন হচ্ছে বগুড়ার শেখ আজিলুল হক কলেজ, তারপর হচ্ছে রাজশাহী কলেজ, তারপর হচ্ছে চিটাগাং সরকারি কলেজ, নটরডেম কলেজ, তারপর হচ্ছে সেন্ট জোসেফ, রাজুকুত্তরা মডেল কলেজ, তারপরে হচ্ছে তোমার ওইদিকে সিলেটের সরকারি এমসি কলেজ, যেগুলা এই টাইপের যে বোর্ড কোশ্চেন গুলো আছে, সরকারি কলেজগুলা স্পেশালি গভর্নমেন্ট কলেজগুলা অ্যালং উইথ এই ভিকারুননেসা, নটরডেম, রাজুক, সেন্ট জোসেফ, এই টাইপের এগুলো তোমরা অ্যাড করবা। এগুলো সরকারি না, বাট এগুলো অ্যাড করবা, কারণ এগুলোর স্ট্যান্ডার্ড অনেক ভালো, হাই স্ট্যান্ডার্ড। সো গভর্নমেন্ট কলেজের কোশ্চেন গুলো ফলো করবা। যেই ছেলে বা মেয়েটা এই কয়েকটা জিনিস দেখে যেতে পারবে, একদিনে হবে না, 2 দিনেও হবে না, 1 মাসেও না হতে পারে, কিন্তু আগামী 2-3 মাসে নিয়মিত করে প্র্যাকটিস করলে, সপ্তাহে 2 দিন করে প্র্যাকটিস করলেও এগুলো শেষ হয়ে যাবে আমার বিশ্বাস, যদি কেউ নিজের উন্নয়ন করতে চায়। আমি কি ব্যথা কথাটা বুঝাইতে পারছি? আশা করি তোমাদের কথাটা আজকের পর থেকে আর কোনো প্রবলেম হবে না। এই যে কথাটা আমাকে বলো, এই কথাটা আশা করি আজকের পর থেকে আর বলবা না, কারণ এই কথাটা আমার খুব খারাপ লাগে যখন শুনি অ্যাজ এ স্টুডেন্ট তুমি আমাকে বলো। ঠিক আছে? ওকে ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চট্টগ্রাম কলেজ, আমাদের কলেজ আনন্দমহল কলেজ, ভাই আমাদের এমএমসি, হ্যাঁ এমসি কলেজের কথা তো বললাম, সিলেটের এমএমসি কলেজ, হ্যাঁ গুরুত্বপূর্ণ কলেজ, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে কথা, প্র্যাকটিস করতে হলে এভাবে করতে হবে যদি প্র্যাকটিস করতে চাও। এখন ইন্নালিল্লাহ বলো আর যেটাই বলো, তাহলে আমাকে একটু বলো তো, এইখানে ফরমাল লেটারের 10-এ তুমি 8 পেতেই পারো। তুমি প্যারাগ্রাফ রাইটিং এ ধরো ধরো তুমি 13 পেলা, ধরো সর্বোচ্চ, এখানেও তুমি 13 পেলা, তাহলে মার্কস কত দাঁড়ায়? 26 and 8 34। তাহলে আমরা ধরলাম যে 34 আমি এখানে পেয়েছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে আউট অফ 60, ভাই 60-60 পাওয়া কি সম্ভব না? আপনি কি যে বলেন ভাই, 100% পাওয়া সম্ভব। আমি তো বলি 100% পাওয়া সম্ভব, কিন্তু আমাকে বুঝাও, আমাকে বুঝাও তোমার এখানে কয়টা টপিক, আগে বুঝো। আমি একটু টপিকের নাম্বারটা লিখি, 1 2 3 4 5 6 7 8 9, 9টা টপিক। হাতে কলমে কেন লিখছি জানো? এগুলো টাইপ করে আনতে পারতাম, এগুলো টাইপ করে এনে 15 মিনিট 20 মিনিট ব্যাখ্যা করতে লাগতো, কিন্তু এই 15 মিনিট 20 মিনিটের থেকে হাতে কলমে যখন লিখছি না, অ্যাজ এ স্টুডেন্ট যখন তুমি দেখবা জিনিসটা, তুমি একটু কলমটা নিয়ে খোঁচাখুচি করবা, বিশ্বাস করো যদি এটা তুমি করো, এটাই তোমার লাইফের অনেক 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 বেশি এই সাবজেক্ট বা এই ল্যাঙ্গুয়েজের প্রতি তোমার ভালোবাসাটাও যেমন প্রকাশ পাবে, তোমার মার্কস পাওয়ার যে প্রবাবিলিটি সেটাও বাড়বে। এই কথাটা মনে রেখো, ঠিক আছে? সো এই যে 9টা টপিক, এই 9টা টপিকে 60 মার্কস, এবং এর ভিতরে সবচেয়ে বেশি মার্কস ক্যারি করতেছে একমাত্র কমপ্লিটিং সেন্টেন্স। একমাত্র কমপ্লিটিং সেন্টেন্স সবচেয়ে বেশি মার্কস ক্যারি করতেছে, এবং ইকুয়ালি 7 মার্কস ক্যারি করতেছে কয়টা আইটেম? 1 2 3 4 5, 5টা আইটেম 7 মার্ক ক্যারি করতেছে, কিন্তু দে আর নট দ্যাট ইজি। কেন? কারণ 14টা করে সঠিক উত্তর দিতে হবে। যদি এমন হতো 7 1 7, তাহলে খুব মজাই হইতো, কারণ আমি ইজিলি 7টা অ্যান্সার দিছি, একটা হয়েছে একটা হয় নাই, নো প্রবলেম, আমার তো আর নেগেটিভ মার্কিং নাই। তাহলে চিন্তা করো তোমাকে প্রত্যেকটা টপিকের পিছনে কতগুলো অ্যান্সার দিতে হবে। প্রিপোজিশনের 10টা সঠিক উত্তর, গ্যাপ ফিলিং এর 10টা সঠিক উত্তর, কমপ্লিটিং সেন্টেন্সে 10টা সঠিক উত্তর, ঠিক আছে? রাইট ফর্ম ভার্বস এর 14টা, তাহলে কত হয়? 10 20 30 34, মডিফায়ার্স এ 10টা 44, সিনোনিম অ্যান্টোনিম আর হচ্ছে সেন্টেন্স কানেক্টরস মিলিয়ে হচ্ছে 28। তাহলে কত হয় আমাকে একটু বলো, গুনতে পারতেছো কি? 64 আর 8 কত হয়? 72। পাংচুয়েশনের আরো 14টা, কত হয়? 86। তুমি কি বুঝো? কখনো কি এভাবে চিন্তা করছো? 86টা সঠিক আইটেম লেখার পর তুমি মার্কস পাবা হচ্ছে 53। বাকি 7 কোথায়? ন্যারেশনে। অর্থাৎ 5টা বা 6টা বা 7টা সঠিক ইনডিরেক্ট কে ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট কে ইনডিরেক্ট স্পিচ করার পরে তুমি সেখানে 7 পাবা, তখন তোমার মার্কস হবে 60। জিনিসগুলা বুঝো, 86টা আইটেম তোমাকে উত্তর করতে হবে, 86টা সঠিক উত্তর তোমাকে দিতে হবে গ্রামাটিক্যালি,
৮৬টি সঠিক উত্তর। ভাইয়া ভয় দেখাচ্ছেন বাবারে? ভয় দেখাচ্ছি না বাবা, ভাইয়া ভয় দেখাচ্ছি না। কেন ভয় দেখাচ্ছি না জানো? বলে দিচ্ছি সত্যটা কি, যেন কখনো বলতে না পারো যে ভাইয়া কখনো তো এইভাবে বলেন নাই। বলতে তো পারতেন, তাহলে তো নিজেদেরকে একটু অন্যভাবে প্রস্তুতি নিতে পারতাম, অন্যভাবে প্রস্তুতি নিয়ে নিতাম। জাস্ট এইটুকুই বলছি। তাহলে দেখো এইখান থেকেও কি তুমি হলিক্রস বলেন নাই? আচ্ছা হলিক্রস আছে, অবশ্যই আছে। হলিক্রসও দেখবা 100%। হলিক্রস খুবই গুরুত্বপূর্ণ। কলেজের নাম বলে ক্লাস শেষ করা যাবে না। হ্যাঁ, ভেরি গুড। দে আর নট দ্যাট ইজি, এট ইজি। আমাকে একটু কমেন্টে জানাও ব্যাপারটা কি, তোমরা বুঝতে পারতেছো ভাইয়ার কথাটা কি? মানে মানে খারাপ লাগতেছে, নাকি তোমার কাছে কিছুটা মনে হচ্ছে যে না এইভাবেও আমি চিন্তা করে নিজেকে প্রিপেয়ার করতে পারি? তাহলে দেখো তোমার প্রিপারেশনটা তোমার উপর। আমি তোমাকে অনেক কিছু দেখাবো, প্রভাব আগায় দিবে, অনেক রুলস ট্রিক্স এন্ড টিপস সব দিবে, কিন্তু দিন শেষে কাজটা তোমাকে করে আসতে হবে। পরীক্ষার হলে, পরীক্ষার হলে তোমাকে করে আসতে হবে। 1 ঘন্টা বেশি ক্লাস নিব না। ন্যারেশনের প্র্যাকটিস ক্লাস লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি এটা মাথায় রাখলাম। প্র্যাকটিস ক্লাস আমি আমি নিয়ে দিব। আমি আমি নিব, নাহলে শাহরিয়ার স্যারকে রিকোয়েস্ট করবো ন্যারেশনাল ক্লাসটা নেই। ঠিক আছে? সবার আগে অবশ্যই আমি তোমাদের প্রভাবকে জানাবো। শি ইজ মানে দ্যাট মাচ বিজি, ইউ শুড রেসপেক্ট হার। অনেক কাজ, ইউনিভার্সিটি, অ্যাজ ফার এজ আই এম কনসার্ন, আমি যতটুকু জানি। সো ব্যাপারটা বুঝবা, তোমাদের আপু তোমাদের জন্য অনেক ডেডিকেটেড। ফার্স্ট পেপারটা কিন্তু সম্পূর্ণ এখন তোমাদের আপু হ্যান্ডেল করতেছে। ইনশাল্লাহ আমিও চলে আসতেছি ফার্স্ট পেপারে রাইটিং পার্টের এই ঝামেলাগুলো শেষ করে দ্রুত। হ্যাঁ, 2-3 ক্লাসের ভিতরেই। তো আমরা আসতেছি, আমরা আছি তোমাদের সাথে। আমরা এখানে শুধুমাত্র তোমাদেরকে পড়াই দিয়ে চলে যাচ্ছি তা না, তোমাদের সাথেই আছি। তোমাদেরকে এই বিলিফটা রাখতে হবে। ঠিক আছে? ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখবা প্লিজ। ঠিক আছে? আমি সবার আগে তোমাদের আপুকে রিকোয়েস্ট করবো যে ন্যাশনাল উপর প্র্যাকটিস ক্লাস হয়ে যায়। যদি বিজি থাকে বা ফার্স্ট পেপারটা দেখাচ্ছে যেহেতু, সেহেতু আমি, যদি উনি বলে যে না ভাই আপনি নেন, তাহলে আমি নিব। ঠিক আছে? ওকে। ভাইয়া বোর্ড কোশ্চেন গুলো আপনারা সলভ করে দেন। ভাইয়া আমি কিন্তু তাই করতেছি। এন্ড আমি এতদিন তো আলাদা করে আনছি, এরপর আমি একটা সুন্দর করে বোর্ড কোশ্চেন নিয়ে আসবো। কিছু টপিক পড়াই নেই ফার্স্ট পেপারে, বোর্ড কোশ্চেন নিয়ে আসবো এবং সেটা তোমাদের সামনে আমরা সলভ করব এবং দেখবো যে একটা স্টুডেন্ট কিভাবে সলভ করতে পারে। লার্নিংটাকে এই পর্যায়ে নিয়ে যাব। কারণ যত প্রকার টিপস আছে, ট্রিক্স আছে, সবই আলহামদুলিল্লাহ বলেছি। যতগুলো ক্লাস আছে, যারা রেকর্ডেড দেখবা, কেউ মানে এক মুহূর্তের জন্য সরাইতে পারবা না চোখ, এইটুকু তোমাদেরকে বিশ্বাস দিতে পারি, ভরসা দিতে পারি। ঠিক আছে? বুঝতে পারতেছো? তো ভাই ডিপ্রেশনে যেও না পুষ্প, ডিপ্রেশনে যাওয়ার মতো কোনো কিছুই নেই। জাস্ট বুঝার 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 জিনিসটা রাখো। ডিপ্রেশনে যাওয়ার কোনো 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 কিছু নেই। ঠিক আছে? হ্যাঁ, রাইটিং বুঝাচ্ছি, রাইটিং বুঝাচ্ছি, প্রেপোজিশনটাও দেখাই দিব, কোনো সমস্যা নেই। তাহলে আমাকে বলো, এখন কি তোমার ভিতরে সেই আছে, সেই একদম আছে, ওই যে টম এন্ড জেরি কার্টুনে যে দেখা একটা খুব শক্তিশালী, হ্যাঁ, একটা পার্ট। এখন তুমি বুঝতেছো যে তোমার ৮৬টা সঠিক উত্তর, তার সাথে ৮৬টা গ্রামাটিক্যাল আইটেম, দে আর অফ ডিফারেন্ট কাইন্ডস। কখনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কখনো মডিফাইং দা ওয়ার্ডস or modifiers যেটাকে বলছি, কখনো এক একটা সেন্টেন্স সঠিক করে লেখা, কখনো এক একটা পাংচুয়েশন মার্ক, ইদার ইট ইজ অ্যান ইন্টারোগেটিভ মার্ক, ইদার ইট ইজ এ কমা, ইভেন কানেক্টরস, মোরওভার নাকি হাউএভার, নাকি দেয়ারফর, নাকি সো, নাকি নট অনলি বাট অলসো, না সিন্স, না কোনটা কানেক্টরস, আই এম নট আন্ডারস্ট্যান্ডিং এট অল। বাট দিব নাকি হচ্ছে কি বলে এটাকে, সিন্স দিব, কোনটা দিব জানি না, বুঝতে না। তাহলে বুঝো, ভয় পাচ্ছি না। তাহলে তোমাকে কতটুকু ক্লিনিক্যাল হতে হবে। I was a medical student, so at that period of time I never tried to study for more than 1 to 2 hours. যখন তুমি অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট বা একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা এরকম স্পেশাল লেভেলে তুমি যাচ্ছ, তখন তোমাকে পড়তে হবে, নিয়মিত স্টাডি করতে হবে, এবং শুধু 1-2 ঘন্টা না, প্রচুর সময়। সেই সময় এক একজনের কাছে এক এক রকম। তাহলে আমি কেন এই কথাটা বললাম, তুমি যখন এই ফিজিক্স ম্যাথ এগুলো সব পড়ে ফেলতেছো আর ভাবতেছো সেকেন্ড পেপার একটা ক্র্যাশ কোর্স করলে, সেকেন্ড পেপার একটা কোর্স করে ফেললে, একটা দুইটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস দেখে ফেললে, আমাদের কলেজের টিচারদের একটা টনিক নিয়ে ফেললেই আমি নাম্বার পেয়ে যাব, এই ধারণাটা বদলাও। ইট ইজ হাই টাইম you just gave up those things, thinking those things, এগুলা বন্ধ করতে হবে আমাদেরকে। আমাদেরকে পিন পয়েন্ট চিন্তা করতে হবে। প্রিপোজিশনে মার্কস পেতে হলে আমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানতে হবে, আমাকে বিগত বোর্ডের কোশ্চেন গুলো সলভ করতে হবে এট ফার্স্ট। পারলে ক্যাডেট কলেজ এন্ড নর্মাল যে কলেজগুলো আছে, গভর্নমেন্ট প্লাস স্পেশাল যে কলেজগুলো, সেগুলোর কলেজের আমার কোশ্চেন সলভ করতে হবে। তাহলে আমি চিন্তা করতে পারবো যে না ঠিক আছে। হ্যাঁ, কোশ্চেন যদি এমন হয় অ্যাওয়্যার অফ,
হ্যাঙ্কার আফটার, রান আফটার, ডাই অফ, এই টাইপের, ক্যারি আউট, এগুলো চলে আসে। আলহামদুলিল্লাহ, বেটার, তোমার লাককে, আল্লাহকে তুমি শুকরিয়া আদায় করো। কিন্তু যদি না আসে, একটু ডিফিকাল্ট হয়, একটু বুঝে শুনে উত্তর দিতে হয়, তখন কি করবা? তাহলে কত কিছু তোমাকে ক্লিক করতে হবে, এগুলো আমি তোমাদেরকে বলে দিব। যে প্রিপজিশনটা ভালো করে জানতে হলে কি আমাকে জানতে হবে? আমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন জানতে হবে, আমাকে প্রিপজিশনের ব্যবহারগুলো জানতে হবে, কোথায় অন হবে কোথায় ইন হবে আমাকে সঠিকভাবে জানতে হবে, কোথায় অ্যাট হবে কোথায় ইন হবে সঠিকভাবে জানতে হবে, আমাকে জানতে হবে বোর্ডের কোশ্চেনগুলো কেমন আসছিল এবং কোন জায়গায় আমি খটকা পেয়েছি। তারপর আমি যদি বলি রাইট ফর্ম ভার্বস, আমাকে জানতে হবে ভার্বের ফর্ম, টেন্সের যে স্ট্রাকচার গুলো আছে সেন্টেন্সের, আমাকে জানতে হবে কিভাবে এই ফর্মগুলো ইউজড হয় এবং বোর্ড পরীক্ষায় সেগুলো কিভাবে আসছে প্র্যাকটিস করে কি করতে হবে, ঝালিয়ে নিতে হবে। এগুলো আমি করেছি। তোমাদের যারা ক্লাসগুলো করনি, প্লিজ রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিও। সেম গোস টু কানেক্টর, সেম গোস টু সিনোনিম অ্যান্টোনিম, সেম গোস টু পাংচুয়েশন মার্ক, সেম গোস টু ন্যারেশন, মডিফায়ার্স, একই জিনিস। তাহলে বুঝো এই জিনিসগুলো। হ্যাঁ, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস তোমাদেরকে শিখাই দিচ্ছি, কিন্তু কোন জায়গায় ঝামেলা হবে, হ্যাড বেটার, উড রেদার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলোতে একটু বেশি ঝামেলা হবে, কারণ প্রত্যেকটার পরেই ভার্বের বেস ফর্ম বসে। আমি এগুলো বলেছি কিন্তু ক্লাসে। তাহলে তুমি যদি এই ঘটনাগুলো জানো, তাহলে কোথায় দেয়ার হবে, কোথায় ইট হবে, কোথায় লেট অ্যালোন হবে, কোথায় অ্যাজ ইফ হবে, এগুলো বহুবার তোমাদেরকে পড়ানো হয়েছে। এবং এইভাবেই সেন্টেন্স গুলা লিখতে হবে। এই যে রাইটিং পার্ট তুমি বলতেছো, একটা প্যারাগ্রাফ লিখতে গেলে, একটা স্ট্রাকচারাল ফরম্যাটে লেটার বা ইমেল লিখতে হলে, যে কোনো কিছু করতে হলে, তিনটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। কয়টা জিনিস? মাত্র তিনটা জিনিস। কি বলে ভাইয়া, মাত্র তিনটা জিনিস। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে কনসেপ্ট অ্যালং উইথ কনটেক্সট। এই কথাগুলো মাথায় নেও। কনসেপ্ট অ্যালং উইথ কনটেক্সট, অর্থাৎ তোমার কাছে কি ধারণা আছে এবং কি কনটেক্সটে কি কোশ্চেন আসছে, কেমন কোশ্চেন, কোশ্চেনের প্যাটার্ন কেমন, এই সব কিছু এই পার্টিকুলার সেগমেন্টে চলে যাবে। এই পার্টিকুলার সেগমেন্টে মাত্র যেটা বললাম যে প্রাইস হাইক, এই প্রাইস হাইক সম্পর্কে যদি আমি নাই জানি, আমি ছোটবেলায় রাজুক কলেজে পরীক্ষা দিতে গিয়েছিলাম 2006 সালে, ক্লাস 6 না 7 এর জন্য মনে নেই। তো সেখানে ফুড অ্যাডাল্ট্রেশন আসছিল। এই ফুড অ্যাডাল্ট্রেশন পরীক্ষা তোমাদের এইচএসসি তে আসছে, আবারও আসতে পারে, রিপিটেশন হতে পারে। তাহলে তখন এজ এ চাইল্ড আমি ছিলাম একটা মফস্বল এরিয়া থেকে, এন্ড আই ডিডন্ট ইভেন নো অ্যাবাউট ফুড অ্যাডাল্ট্রেশন। বাই দা বাই, সেই সময় খাদ্যে ভেজাল কর্মসূচি অনেক বেশি তুঙ্গে ছিল। সেই সময়কার যে সরকার ছিল, তাদের ওই শেষের দিকে এসে খাদ্যে ভেজাল নিয়ে অনেক অনেক কর্মসূচি করা হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমি বুঝতে পারছিলাম পরবর্তীতে বয়স হওয়ার পরে যে কেন ফুড অ্যাডাল্ট্রেশন একটা প্যারাগ্রাফ হিসেবে আসছিল। এন্ড লিটারালি আই কুড নট রাইট এনিথিং, আমি কিছুই লিখতে পারিনি। কেন? কারণ ফুড অ্যাডাল্ট্রেশন সম্পর্কে আমার কোনো কনসেপ্ট আমার ছিলই না এটার, এবং এটার কনটেক্সটে কি লেখা যায়, কেন হবে, কি হবে, কিছুই আমি জানতাম না। তাহলে কনসেপ্ট অ্যালং উইথ কনটেক্সট ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা, নো গ্রামাটিক্যাল এরর। নো গ্রামাটিক্যাল এরর। এখন এই গ্রামাটিক্যাল এররে কি পড়ে? এই গ্রামাটিক্যাল এররে যাবতীয় যত যা আছে সব পড়ে ভাইয়া। কেমন? বা সেটা হতে পারে তোমার সেন্টেন্সের স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচার। যেমন সামারি রাইটিং এর ক্ষেত্রে, তুমি সামারি রাইটিং এ যদি কমপ্লেক্স সেন্টেন্স লিখো, বারবার কম্পাউন্ড লেখো, শোভা হারিয়ে ফেলে। সামারিটা সুন্দর হয় না। তোমাকে সামারি লিখতে গেলে সিম্পল সেন্টেন্স লেখা ট্রাই করতে হবে বেশি করে। এটা আমার কথা না, এটা হচ্ছে যারা নেটিভ স্পিকার, যারা গ্রামারিয়ান, শ্রদ্ধেয় শিক্ষক যারা আমাদের আছেন, বছরের পর বছর যারা এরকম অভিজ্ঞতা সম্পন্ন, তারাও বলে এই কথাটা, যেটা আমিও তোমাদের ক্লাসে বলেছি, দেখাইছি। তারপরে কি আছে সেন্টেন্স স্ট্রাকচারের পরে? স্পেলিং মিস্টেক। এখন স্পেলিং বানান করতে গিয়ে আমি যদি বলতাম SPEELING, তাহলে তোমরা কি আমাকে কখনো ফলো করবে? তোমরা কি আমাকে ফলো করবে? তোমরা কি বলবে যে ও মাই গড ভাইয়া, আপনি তো খুব স্টুপিডের মতো লিখলেন, স্পেলিং বানানই তো আপনি পারেন না, এই কথাটা বলবে না? আমি কমেন্ট দেখতেছি। তাহলে স্পেলিং মিস্টেক করা যাবে না। তার মানে কি? নো নো, তার মানে নো স্পেলিং মিস্টেক। আমি এটাকে এইভাবে লিখতে পারতাম যে নো স্পেলিং মিস্টেক, ওইটাকে আমি কেটে দিই। সো এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিস সবচেয়ে বেশি হয় আমাদের সবচেয়ে বেশি হয়। আমরা সবচেয়ে বেশি কি বানান ভুল করে দিয়ে আসি বলো? অনেকে এখন লিখবে নো স্পেলিং মিস্টেক। অনেকে মনে করে হাতের লেখা ভালো থাকলেই সব না, তোমার লাইন ঠিক থাকতে হবে তো, তোমার স্পেলিং মিস্টেক থাকা যাবে না, তো এগুলো করা যাবে না। আর আলটিমেটলি নো গ্রামাটিক্যাল এরর মানে হচ্ছে সব গ্রামাটিক্যাল রুল ফলো করতে হবে।
ফর্মাল রাইটিং এর সব গ্রামাটিক্যাল রুল ফলো করতে হবে। তুমি যদি উইথ এ ভিউ টু এর পরে V1 প্লাস আইএনজি না লিখে বলো আরে ভাই ব্যাপার না, এতগুলা লাইন লিখছি উইথ এ ভিউ টু এর পরে আইএনজি দেই নাই, কে দেখবে? তোমার টিচার দেখে ফেলবে। ইন অর্ডার টু এর পরে শুধুমাত্র ভার্বের বেস ফর্ম দেওয়ার কথা ছিল, তুমি এত লাইন লিখছো, বলছো আরে কে দেখবে, ইন অর্ডার টু এর পরে V1 প্লাস আইএনজি লিখে দিয়ে আসছি, হয়ে যাবে। হবে না ভাইয়া, হবে না। তাহলে সব গ্রামাটিক্যাল রুলও কারেক্টলি লিখতে হবে। কি লিখতে হবে? কারেক্টলি ইউজ করতে হবে। একটা পাংচুয়েশন মার্কও। এই হচ্ছে 2 নাম্বার সেগমেন্ট। আর 3 নাম্বার সেগমেন্ট ভোকাবুলারি। আমাদের এইখানে অনেকে আমরা অনেক ভালো করে কথা বলতে পারি, ইংলিশেও বাংলাতেও, কিন্তু আমরা অনেকেই সঠিক শব্দের অভাবে কোনো একটা ঘটনাকে ডেসক্রাইব করতে পারি না, কোনো একটা ইনসিডেন্ট আমরা কি করতে পারি না, সামঞ্জস্যপূর্ণ করে আমরা লিখতে পারি না। কারণ কি? আমাদের ঘুরে ফিরে ওই কিছু শব্দের ভিতরে আমাদের বিচরণ। তাহলে এই ভোকাবুলারিটাকে বিল্ড আপ করতে হলে কনসেপ্টের সাথে এটার একটা দারুণ সম্পর্ক। অর্থাৎ প্রত্যেকটা কনসেপ্ট অ্যালং উইথ কনটেক্সট যখন তুমি ফেস করবা কোশ্চেন অ্যানালাইসিস করার মাধ্যমে, তখন তোমার ভোকাবুলারি পার্টটাও চলে আসবে। যে একটা নতুন টপিক যখন আমি একটা বই থেকে ইন্টারনেট থেকে পড়তেছি, তখন নিশ্চয়ই আমাকে ভোকাবুলারির কথাটা চিন্তা রাখতে হবে, বাংলাটা কিভাবে হচ্ছে, এটার সিনোনিম অ্যান্টোনিম কি হতে পারে, এই কথাগুলো মাথায় রেখো, এই কথাগুলো মাথায় রেখো। তাহলে এইটার জন্য কি করতে পারি? কিচ্ছু না, সিন যেই প্যাসেজ গুলো আছে না, অ্যাটলিস্ট এই সিন প্যাসেজ গুলো একটু ভালো মতো পড়ো। এই সিন প্যাসেজ গুলো যদি ভালো মতো পড়তে পারো এবং প্রত্যেকটা সিন প্যাসেজের যেই নতুন শব্দগুলো আসতেছে ওগুলো যদি একটু ভালো করে শিখতে পারো, তাহলে তোমার ভোকাবুলারি অনেক এনরিচ হবে। তাছাড়া আরেকটা জিনিস হবে, যখন তুমি কোশ্চেন অ্যানালিসিস করে টপিক ওয়াইজ আগাবা, তখন তুমি জানবা যে ট্রি প্লান্টেশন পড়ার জন্য এই ভোকাবুলারি জানা উচিত। তুমি খাতায় লেখো না, তুমি লেখো না যে গ্লোবালাইজেশন শেখার জন্য, গ্লোবালাইজেশন প্যারাগ্রাফটা পরীক্ষায় চলে আসতে পারে তোমাদেরও, গ্লোবালাইজেশন লেখার জন্য আমার এই আমার ভোকাবুলারি জানা দরকার। আমার গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে লিখতে গেলে আমার এই ভোকাবুলারি জানা দরকার। তারপরে তুমি চাইলে খাতার ভিতর একটু লেখো যে হ্যাঁ আমি শুরুর দিকে এই অংশগুলো লিখবো, যেটা নেক্সট ক্লাসে আমি বুঝাবো, বাই দ্য ওয়ে নেক্সট ক্লাসে বুঝাবো। শুরুর দিকে ইন্ট্রোডাক্টরি পার্টে আমি এগুলো লিখবো, সাপোর্টিং সেন্টেন্স এরকম থাকবে, কনক্লুশন এরকম হবে। ভাইয়া প্যারাগ্রাফ নোট করার কথা বলছি না, ওই ধরে ধরে 1 ঘন্টা লাগে প্যারাগ্রাফ নোট করতে হবে না, এগুলো করতে 5 থেকে 10 মিনিটও লাগে না, টু বি অনেস্ট, 5 থেকে 10 মিনিটও লাগে না। কারণ ফার্স্ট পেপারে ইয়োর বেস্ট ফ্রেন্ড এই টাইপের প্যারাগ্রাফও আসছে 2017 সালে। তাহলে তুমি কিভাবে মনে করতেছো যে সবই কঠিন? ইজিও আছে, কিন্তু তোমাকে প্রসেস গুলো জানতে হবে। এই প্রসেস গুলো না জানার কারণেই তুমি আমি পিছিয়ে আছি। আমার কথাগুলো আশা করি সবাই বুঝতে পারছো, আমার কথাগুলো আশা করছি সবাই বুঝতে পারছো। যদি নাও বুঝতে পারো আমাকে বলো, আর যদি বুঝতে পারো তাহলে আমাকে একটু লাভ রিয়েক্ট দাও, আমাকে বলো যে ঠিক আছে আলহামদুলিল্লাহ, ওকে ডান, ভেরি গুড। কানেক্টরস এর উপর প্র্যাকটিস নিয়ে নিব, কোনো সমস্যা নেই। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারতো। হ্যাঁ ভোকাবুলারির কথাটা বলতেছি, এতদিন পড়ি না, এখন প্রচুর পড়া জমে যাচ্ছে, পোলাপাইন কই যাচ্ছে, যেখানেই যাক অনেক পড়তে হবে, পড়াটা অনেক বাকি। এই পড়াটাকে এত হেলাফেলা ভাবে নিও না, হেলাফেলা ভাবে নিলে অনেক ঝামেলা হয়ে যেতে পারে, অনেক ঝামেলা হয়ে যেতে পারে। তো এইটুকুই বলার ছিল আজকের প্রথম ডিসকাশনে। কারো কোনো কোশ্চেন থাকলে করে ফেলতে পারো, আর যদি কোশ্চেন না থাকে বুঝতে পারো তাহলে সেটাও আমাকে বলতে পারো। মাত্র 3টা জিনিস, এলিমেন্টস ফর ইমপ্রুভিং ইয়োর রাইটিং স্কিলস, নাথিং এলস। ইয়েস, হ্যাঁ তোমাদের ভগবান ভরসা, আল্লাহ ভরসা, আমরা যে যেটাই বলি, ঠিক আছে। কথা হচ্ছে এরকম যে আমাকে পারতে হবে, আর পারার জন্য আমাকে শিখতে হবে, যদি শিখতে চাই, ঠিক আছে, যদি শিখতে চাই, দ্যাট ইজ ইট, আর কিচ্ছু না। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আমাদের নেক্সট ক্লাসটা হবে প্যারাগ্রাফ রাইটিং এর উপর। কারণ প্যারাগ্রাফ রাইটিং এ কত মার্কস জানো? তোমরা কি জানো? প্যারাগ্রাফ রাইটিং এর উপর 45 মার্কস। কত মার্কস? 45 মার্কস। ফার্স্ট পেপারে 15, সেকেন্ড পেপারে 30। তো 45 মার্কসের জন্য একটা ক্লাস তো আমরা করতেই পারি, রাইট? কারণ 45 মার্কসে যদি আমি এইভাবেও চিন্তা করি যে দুইটা মিলে A+ পাবো, এই 45 মার্কসে যদি আমি 38, 39 পাই, কতটা আগায় থাকবো আমি, অ্যাডভান্টেজ। তাহলে পরবর্তী ক্লাসটা হবে পিওরলি প্যারাগ্রাফ রাইটিং এর উপর। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো, কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো, কারো যদি কোশ্চেন থাকে আমাকে করতে পারো। ওকে, ডেইলি রুটিন ইংলিশের জন্য, হ্যাঁ ডেইলি রুটিন বললে কোনো কিছুই নাই, আলটিমেটলি তোমাকে পড়তে হবে, রুটিন করে তো পড়া হয় না। সো বুঝতে পারলে একটু ভাইয়াকে লাভ রিয়েক্ট দিয়ে দাও। অনেক কষ্ট হচ্ছে ক্লাস নিতে, বিকজ অ্যান্টিবায়োটিক্স এর উপর আছি লাস্ট অনেক দিন ধরে, মানে অসুস্থতা, জ্বর ঠান্ডা এই সেই অনেক কিছু।
তো সবকিছু মিলে একটু আপসেটও ছিলাম, বাট ভাবলাম যে তোমাদেরকে এই জিনিসগুলো বলে দেই, বিকজ তোমাদের এই জিনিসগুলো জানা উচিত যে কেন রাইটিং পার্টটা অনেক গুরুত্বপূর্ণ রোল। তাহলে একটা সামারি দিয়ে দিই তোমাদেরকে। সামারিটা হচ্ছে, এখানে রাইটিং পার্টসে আছে 60 মার্কস ফার্স্ট পেপারে, একদম অ্যাপ্রক্সিমেটলি বললে 50 মার্কস, বাট আমার মন বলতেছে সবার ক্ষেত্রে ফ্লোচার্ট আসবে, এন্ড ফ্লোচার্ট খুবই গুরুত্বপূর্ণ। ফ্লোচার্ট একটা স্পেশাল রাইটিং পার্ট, সো এটাকে রাইটিং, গাইডেড রাইটিং এর ভিতরে রাখা উচিত। আর এখানে আছে 40 মার্কস, তার মানে বুঝে নাও 100 মার্কস তোমার হচ্ছে রাইটিং পার্ট। এবং লেট মি টেল ইউ গাইজ, এই 100 মার্কসে কেউ যদি 80 না পাও, তাহলে তার একসাথে 160 পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। অর্থাৎ ওই যে তুমি চিন্তা করবা যে দুটো মিলিয়ে 160 আমি পাবো, এটাও অনেক কঠিন হয়ে যাবে যদি তোমার ওই 100 মার্কসে 80 মার্কস না থাকে। 80 মার্কস তোমাকে পেতেই হবে, এবং আমি বিশ্বাস করি 80 মার্কস প্লাস প্লাস, মানে তোমরা এর বেশিও পাবে। সো পরিকল্পনাগুলো এইভাবে করো, যেই পরিকল্পনায় তোমার এই পড়াশোনাটা কাজে লাগবে। তোমার স্ট্র্যাটেজিটা এরকম হওয়া উচিত যেটা তোমার কাজে লাগবে। তোমার স্ট্র্যাটেজিটা এরকম যদি হয় যে আমি জাস্ট নর্মালি পড়লাম বা কিছু একটা করলাম, দ্যাট ইজ ইট, এনাফ ডান, এনাফ সেইড এন্ড আমার কাজ হয়ে গেছে, তাহলে তুমি এখনো ভুল জায়গায় আছো। সো আই গেস আর কারো কোনো কষ্ট নেই, প্রবলেম নেই, কোনো কিছু নেই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ডান। ক্লাসটা প্লিজ দেখি কালকে ক্লাস নেওয়া যায় কিনা, আমি দেখি। ঠিক আছে, সো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, এবং দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।